হ্যালো স্টুডেন্টস, তো আজকে তোমাদের জন্য এসএলএসটি 2025 ক্লাস নাম্বার 3 তোমাদের পড়াচ্ছি। তো আজকে একটু অন্য ধরনের টপিক তোমাদের জন্য এনেছি। আজকের টপিকটা হচ্ছে জেনেটিক্স পোর্শনের ডিএনএ। ঠিক আছে, ডিএনএ এর একদম বেসিক পার্ট ধরে ধরে তোমাদের আলোচনা করা হবে। ডিএনএ কিন্তু অনেক বড় চ্যাপ্টার। ডিএনএ এর মধ্যে তোমরা রেপ্লিকেশন পাবে, নিউক্লিওজোম, ক্রোমোজোমাল স্ট্রাকচার, আরো অনেক কিছু আছে। আজকে জাস্ট একটু বেসিক পার্টটা তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকে। তো চলো শুরু করি। শুরু করার আগে একটু বলে দিই, ভিডিও যদি ভালো লাগে, ঠিকঠাক ক্লাস লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পুরোটা ভিডিওটা পিডিএফ হিসেবে, মানে যা স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো আছে সেটার তোমরা পেয়ে যাবে কোথায়? তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে পুরো পিডিএফ, মানে পিডিএফ হিসেবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে শুরু করা যাক। Chromosomes are made up of two types of macromolecule. সুতরাং আমরা যদি ক্রোমোজোম দেখি, আমরা দেখব যে দুটো টাইপের ওরা ম্যাক্রোমলিকিউল নিয়ে তৈরি হচ্ছে ক্রোমোজোম। নাম্বার 1 হচ্ছে প্রোটিন আর নাম্বার 2 হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবার যদি আমরা নিউক্লিক অ্যাসিড দেখি, তাহলে দেখব নিউক্লিক অ্যাসিড আবার দুটো টাইপের। এক নম্বর হচ্ছে ডিএনএ আর নাম্বার 2 হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ কোথায় দেখা যায় এবং ডিএনএ এর আরএনএ এদের স্ট্রাকচারটা কিরকম? এরা দুজনেই হচ্ছে চেন লাইক ম্যাক্রোমলিকিউল। তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে জেনেটিক ইনফরমেশন স্টোর করা এবং জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার করা হচ্ছে এদের কাজ। এবার ডিএনএ কোথায় দেখা যায়? দেখো, ডিএনএ মেনলি নিউক্লিয়াসে আমরা প্রিডমিনেন্টলি ডিএনএ কে পাবোই এবং আরএনএ প্রিডমিনেন্টলি যেখানে পাওয়া যায় দ্যাট ইজ সাইটোপ্লাজম। ডিএনএ শুধু কি নিউক্লিয়াসে পাচ্ছি? ডিএনএ আমরা আরো কিছু জায়গায় পাচ্ছি। ডিএনএ নিউক্লিয়াসে আছে, ডিএনএ আমরা মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, আর ডিএনএ আছে প্লাস্টিডেও। আমরা ইউক্যারিওটিক সেলের প্লাস্টিডেও কিন্তু আমরা ডিএনএ পাচ্ছি। এবার ডিএনএ কোথায় তাহলে পাওয়া যায় না? ডিএনএ মেনলি তো সব অর্গানিজমেই পাওয়া যায়, সমস্ত লিভিং অর্গানিজমে ডিএনএ থাকছে, কিন্তু কিছু কিছু ভাইরাসেও থাকছে। কিন্তু কোন ভাইরাসের ক্ষেত্রে থাকছে না? মেনলি কোন ভাইরাসে থাকছে না? মেনলি হচ্ছে প্ল্যান্ট ভাইরাসের ক্ষেত্রে আমরা ডিএনএ পাবো না। ডিএনএ কিরকম হয় তারও ব্যতিক্রম আছে, আমি জাস্ট একটা মেজরিটিতে বলছি। ডিএনএ প্ল্যান্ট ভাইরাসের ক্ষেত্রে পাচ্ছি না। ডিএনএ কতগুলো স্ট্র্যান্ড নিয়ে গঠিত? ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড। তাহলে কি ডিএনএ সবসময় ডাবল স্ট্র্যান্ডেড হচ্ছে? না, ডিএনএ কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেডও হচ্ছে, কিন্তু সেটা আমরা কোথায় পাচ্ছি? সেটা আমরা ব্যাকটেরিওফাজে পাচ্ছি। ব্যাকটেরিওফাজ ডিএনএ যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে, যেখান থেকে তোমাদের এসএলএসটি কেন বিভিন্ন ধরনের কোশ্চেন, মানে বিভিন্ন ধরনের পরীক্ষায় কোশ্চেন হয়। যেরকম তোমরা যদি অন্যান্য এক্সামও দাও টিচার রিক্রুটমেন্টের, এরকম কেভিএস, নবোদয়া বা ইএমআরএস, তো এইসব ধরনের পরীক্ষাতেও কিন্তু এই জায়গাটা থেকে কোশ্চেন আসে। ছবিটা একটু উল্টে গেছে, মানে এই নিউক্লিওটাইড নিচেরটা ঠিক আছে এই নাম অনুযায়ী, এই নিউক্লিওটাইডটা হচ্ছে এটা আর নিউক্লিওসাইডটা হচ্ছে এটা। নিচের ছবিটা ঠিক আছে, এটা জাস্ট জয়েন করার সময় এটা অ্যাকচুয়ালি নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এটা নিউক্লিওটাইড আর এটা হচ্ছে নিউক্লিওসাইড, তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার এগুলো কি? আমরা জানি যে প্রত্যেকটা, মানে নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি তাদের নিউক্লিক অ্যাসিড কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত হচ্ছে, অনেকগুলো নিউক্লিও এই টাইড নিয়ে গঠিত হচ্ছে, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত হচ্ছে। তাহলে নিউক্লিক অ্যাসিডের মনোমেরিক ইউনিট যদি আমরা দেখি, তাহলে মনোমেরিক ইউনিটটা কি? মনোমেরিক ইউনিট হচ্ছে নিউক্লিওটাইড। এবার এই নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত? নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইড, তার সাথে কি অ্যাড হচ্ছে?
তার সাথে একটা ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে, তার সাথে একটা ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে। তাহলে হোয়াট ইজ নিউক্লিওসাইড? নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে একটা সুগারের সাথে কি থাকছে? নাইট্রোজেনাস বেস থাকছে। সুগারের সাথে নাইট্রোজেনাস বেস থাকছে। তাহলে নিউক্লিওটাইড ইকুয়াল টু, নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হচ্ছে? তাহলে আমরা বলতে পারি সুগার থাকছে, নাইট্রোজেনাস বেস থাকছে, মানে নাইট্রোজেন যুক্ত ক্ষার যাকে বলে, এবং আরেকটা কি থাকছে? আরেকটা থাকছে ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ থাকছে। তাহলে এই হচ্ছে নিউক্লিওটাইড। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বেসের সাথে সুগার শুধু আছে। তাহলে একটা নাইট্রোজেন বেস, এটা নাইট্রোজেন বেসের সাথে যখন সুগার থাকছে তখন সেটাকে আমরা বলছি নিউক্লিওসাইড, এবং বেস প্লাস সুগার তার সাথে যখন ফসফেট অ্যাড হচ্ছে তখন আমরা তাকে বলছি কি? নিউক্লিওটাইড বলছি। এবার দেখো, এই যে আমি বললাম যে ফসফরিক অ্যাসিড অর্থাৎ ফসফেট একটা গ্রুপ থাকছে, তো সেটা কি? ফসফরিক অ্যাসিড মানে যেটা নিউক্লিক অ্যাসিডে ফসফরিক অ্যাসিড থাকছে, স্ট্রাকচারটা কি রকম হয়? এরকম হয় ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। এইটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখানে দেখলেও তোমরা বুঝতে পারবে। তাহলে এই যে ফসফরিক অ্যাসিড থাকছে যেটা নিউক্লিক অ্যাসিডে, যেটাকে বলা হচ্ছে ফসফেট, এবং এই ফসফরিক অ্যাসিডের কটা রিঅ্যাক্টিভ আমরা OH গ্রুপ পাচ্ছি? হাইড্রক্সিল গ্রুপ ফসফরিক অ্যাসিডে কটা পাচ্ছি? হাইড্রক্সিল গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ আমরা পাচ্ছি ফসফরিক অ্যাসিডে 3টে পাচ্ছি। এই যে দেখো OH গুলো কাউন্ট করো, তাহলে বুঝতে পারবে হাইড্রক্সিল গ্রুপ আমরা 3টে রিঅ্যাক্টিভ হাইড্রক্সিল গ্রুপ পাচ্ছি, যার মধ্যে দুটো ইনভলভ হচ্ছে কি? টু ফর্ম সুগার ফসফেট ব্যাকবোন অফ DNA। এই ছবিটাতে দেখলে বুঝতে পারবে যে এর মধ্যে দুটো কিসে ইনভলভ হচ্ছে? দুটো ইনভলভ হচ্ছে কি? তার মধ্যে যে সুগার ফসফেট মানে DNA সুগার ফসফেট ব্যাকবোন তৈরি করতে ইউজ হচ্ছে। তাহলে এই যে ফসফেটটা যেটা তৈরি হচ্ছে, মানে এই যে ফসফেটটা একটা নিউক্লিওটাইডের, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা নেগেটিভলি চার্জড হচ্ছে, নেগেটিভলি চার্জড। এবার চলে আসি আমি একটু সুগার মলিকিউলে, সুগার মলিকিউলে চলে আসি। সুগার মলিকিউলে কি হচ্ছে? সুগার মলিকিউল হচ্ছে যে DNA কটা, মানে কটা কার্বন সুগার তৈরি করছে? দে প্রোডিউস 5 কার্বন সুগার, 5 কার্বন সুগার হচ্ছে। অর্থাৎ এই সুগারটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পেন্টোজ সুগার। তাহলে আমরা এই দুটো পড়া হলো যে নিউক্লিক অ্যাসিড কি, সুগার মলিকিউলের মধ্যে আমরা কি কি পাচ্ছি। এবার চলে আসি আমরা বেসে। এখানে দেখো 3টে পার্ট আছে, সুগার, ফসফেট আর হচ্ছে বেস। এবার বেস নিয়ে ডিসকাশন করব। এই বেসটা কি অ্যাকচুয়ালি? এগুলো হচ্ছে অর্গানিক বেসেস। তো এখানে আমরা বিভিন্ন ধরনের মানে হেটেরোসাইক্লিক নাইট্রোজেন কন্টেনিং আমরা রিং কম্পাউন্ড পাবো DNA স্ট্রাকচারে, এবং তাদেরকে আমরা বেস কেন বলছি? কেন বেস বলছি? ক্ষার কেন বলছি? Because they can combine with H plus in acidic solution. অ্যাসিডিক সলিউশনে ওরা H plus এর সাথে কম্বাইন করতে পারছে, ঠিক আছে? যার জন্য আমরা এদেরকে বেস বলছি। এবং নট অনলি বেস, দে আর অলসো রেফার্ড অ্যাজ নাইট্রোজেনাস বেস।
Why they are called nitrogenous base? Because due to presence of nitrogen, নাইট্রোজেন থাকার জন্য আমরা এদেরকে কি বলছি, নাইট্রোজেনাস বেস বলছি। তো এই বেস মূলত এই বেসকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। The pyrimidine base are made up of 6-membered pyrimidine ring, যেটা একদম সিমিলার টু হচ্ছে বেনজিন রিং এর মতো সিমিলার, বেনজিন রিং এর মতো সিমিলার। এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে যে ইট কন্টেন্স নাইট্রোজেন ইন প্লেস অফ কার্বন। কোন পজিশনে? at the position of 1 and 3। এবং পিরিমিডিন বেস হচ্ছে দুটো টাইপের, পিরিমিডিন এখানে আমি লিখি পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। এই পিরিমিডিনটা কি নিয়ে তৈরি? মেনলি হচ্ছে সাইটোসিন আর আমরা পাচ্ছি কি থাইমিন। তো এটাকে অ্যাব্রিভিয়েট করে এখানে আমরা টি বলতে পারি, সাইটোসিনকে আমরা সি বলতে পারি। আর পিউরিন যেটা, সেটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ অফ পিরিমিডিন, ঠিক আছে? বিকজ পিউরিনে কি থাকছে, একটা পিরিমিডিন রিং থাকছে এবং 5 মেম্বার্ড ইমিডাজোল রিং থাকছে, ঠিক আছে? অর্থাৎ এদের নাইট্রোজেনটা কোথায় থাকছে? এই পিউরিনের ক্ষেত্রে নাইট্রোজেন থাকছে 7 পজিশন অ্যান্ড হচ্ছে 9 পজিশনে থাকছে, যেটা ফিউজ করছে কার সাথে? 5 পজিশন এবং 4 পজিশনের সাথে ফিউজ করছে। এবং এখানে আমরা পাচ্ছি অ্যাডিনাইন, দ্যাট ইজ এ রিপ্রেজেন্ট করা হয়, আর হচ্ছে গুয়ানাইন, দ্যাট ইজ জি। এবার এই চারটে বেস ছাড়াও কিছু আনইউজুয়াল বেস থাকে। আর মেনলি আরো একটা যেটা বলার, সেটা হচ্ছে থাইমিনের পরিবর্তে অনেক ক্ষেত্রে আমরা পাই কি ইউরাসিল পাচ্ছি। আরএন এর ক্ষেত্রে আমরা থাইমিনের পরিবর্তে ইউরাসিল পাচ্ছি। তাহলে পিরিমিডিনে মেনলি আমরা সি টি ছাড়াও আর একটা পাচ্ছি ইউ পাচ্ছি, আর এখানে আমরা পাচ্ছি কি অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন পাচ্ছি আমরা। এবার চলে আসি আমরা, এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। দেখো এখানে অলরেডি লেখাই আছে কি, দ্য বন্ড লিঙ্কিং টু সুগার at carbon 3 number position of one sugar and C5, অর্থাৎ অন্য আর একটা সুগারের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত করছে। অর্থাৎ কি ফসফোডাইএস্টার বন্ডটা কি? ফসফোডাইএস্টার বন্ড হচ্ছে, মানে খুব সহজ ভাষায় বলতে গেলে, দুটো পাশাপাশি নিউক্লিওটাইড, দুটো অ্যাডজেসেন্ট নিউক্লিওটাইডস জয়েন করছে, যারা মানে জয়েন করছে, জয়েন হচ্ছে এই ফসফোডাইএস্টার বন্ড দিয়ে। Two adjacent nucleotides are joined by formation of phosphodiester bond। আমি সংক্ষেপে লিখলাম পিবি, ঠিক আছে? ফসফেট ডাইএস্টার, ফসফোডাইএস্টার বন্ড, এটা দিয়ে যুক্ত থাকছে। তাহলে এই হলো ফসফোডাইএস্টার বন্ড। এবার চলে আসি আমাদের নেক্সট জায়গায়, যেটা হচ্ছে আমরা একটু ডিএনএ নিয়ে পড়ব। তো ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে, হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ হচ্ছে একটা লং চেন অফ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এবার এই যে আমাদের নিউক্লিওটাইড, এখানে আমরা দেখলাম যে নিউক্লিওটাইড যুক্ত হতে হতে আমাদের তৈরি করছে কি নিউক্লিক অ্যাসিড তৈরি করছে। তো নিউক্লিক অ্যাসিডের মনোমেরিক ইউনিট হচ্ছে নিউক্লিওটাইড। এবার যত নিউক্লিওটাইড থাকবে তত ডিএনএ এর লেন্থটা কি হবে? বাড়তে থাকবে। তাহলে নাম্বার অফ, আমরা এই কথাটা বলতে পারি যে নাম্বার অফ নিউক্লিওটাইডস present in DNA, এটা কি ডিফাইন করে? ডিফাইন্ড the length of DNA। আশা করছি এই
লাইনটার মানে বোঝা গেল? এবার কিছু কিছু তোমরা মনে রাখো যে কত কত বেস পেয়ার হচ্ছে নিউক্লিওটাইড। ইকোলাইয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 4.6 into 10 to the power 6 বেস পেয়ার। পরে এটার ওপর তোমাদেরকে কিছু ম্যাথামেটিক্যাল কিছু আমি দেখিয়ে দেব যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, এবার হচ্ছে যে এই যে ওয়াটসন এবং ক্রিক, ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে ওরা কিন্তু প্রথম বলেন যে ডিএনএ ইজ আ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার এবং এই যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হচ্ছে যেটা দুটো নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, তো এটা কোথায় তৈরি হচ্ছে? এটা নিউক্লিওটাইডের সুগারের 5 প্রাইম কার্বনের সাথে অন্য আরেকটা নিউক্লিওটাইডের, ঠিক আছে, এটা একটা নিউক্লিওটাইড, 1 নিউক্লিওটাইড, অন্য আরেকটা মানে পাশের আরেকটা নিউক্লিওটাইডের 3 প্রাইম কার্বনের সুগারের সাথে যুক্ত হচ্ছে। তারই পাশের যে নিউক্লিওটাইড আছে তার সাথে যুক্ত করছে কি দিয়ে? ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত করছে। এটা খুব ভালো করে মনে রেখো। একই কিন্তু কার্বন প্রাইম না, ফসফোডাইএস্টার দিয়ে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো এরপর আমরা যেটা আর একটা রুল পড়বো সেটা হচ্ছে চার-গাভস রুল। ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি চার-গাভস রুল যেটা, সেটা এখানে এটা ফর্মস অফ ডিএনএটা হবে না, অ্যাকচুয়ালি এটা ভুল নোট করা আছে। যাই হোক, আমি এটা পেন থ্রুই কেটে দিচ্ছি। ঠিক আছে, এটা জাস্ট চার-গাভস রুল নিয়ে আমি এখানে আলোচনা করব। তো চার-গাভস রুল হচ্ছে কিভাবে করা হচ্ছে? কন্টেন্টস অফ ডিএনএ এর উপর। ঠিক আছে, কন্টেন্টস অফ ডিএনএ কি আছে তার উপর এই চার-গাভস রুলটা তৈরি করা হয়েছে এবং এটা অ্যাপ্লিকেবল কিসে? অ্যাপ্লিকেবল টু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এখানে কি বলা হয়েছে? প্রথমত এখানে বলা হচ্ছে যে চার-গাভস রুলে বলা হচ্ছে যে পিউরিন আর পিরিমিডিন, যেটা একটু আগেই তোমাদেরকে ভালো করে বলে দিলাম যে পিউরিন কি, পিরিমিডিনের মধ্যে কি পড়ছে, কি কি কম্পোনেন্ট পড়ছে, সেগুলো তোমাদের বলা অলরেডি হয়ে গেছে। তো এই পিউরিন আর পিরিমিডিন কম্পোনেন্টস গুলো ইকুয়াল অ্যামাউন্টে থাকছে, অকার ইন ইকুয়াল অ্যামাউন্টস এ থাকছে। কোথায় থাকছে? ইন আ একটা ডিএনএ মলিকিউলে পিউরিন এবং পিরিমিডিন কম্পোনেন্টসটা ইকুয়াল অ্যামাউন্টে থাকছে। এবং আমরা যদি দেখি যে যদি বলি যে অ্যাডেনিন যতটা থাকছে, অ্যাডেনিন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যামাউন্ট অফ টি, এবং দ্য অ্যামাউন্ট অফ সাইটোসিন কার সাথে ইকুইভ্যালেন্ট? হচ্ছে জি এর সাথে ইকুইভ্যালেন্ট। এটা অ্যামাউন্ট বলছি, নট কোনো আমি বন্ড দিচ্ছি না, অ্যামাউন্টের জন্য বলছি। বন্ড হলে কিন্তু আলাদা হবে। অ্যামাউন্ট বলছি যে অ্যাডেনিনের অ্যামাউন্ট কিন্তু থাইমিনের সাথে সমান এবং সাইটোসিনের যে অ্যামাউন্ট সেটা কার সাথে সমান? সেটা গুয়ানিনের সাথে সমান। এবং আমরা যদি আরো এখানে বলা হচ্ছে যে ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন প্লাস গুয়ানিন এর পরিমাণ কার সাথে সমান? থাইমিন আর সাইটোসিনের সাথে সমান। যেটা এখানে এই ফার্স্টটাতেই বলে দিয়েছি যে পিউরিন কম্পোনেন্টস দ্যাট ইজ অ্যাডেনিন আর গুয়ানিন, পিরিমিডিন কম্পোনেন্টস দ্যাট ইজ সাইটোসিন আর থাইমিন, এই দুটো হচ্ছে ইকুয়াল অ্যামাউন্টে থাকছে। তাহলে আমরা এই ইকুয়েশনে আসতে পারি। এবং এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে a প্লাস জি বাই টি প্লাস সি, মানে এটা এদিকে এলে বাই হয়ে যায় জানো তোমরা, ইকুয়াল টু হচ্ছে 1 হয়। তাহলে a প্লাস জি বাই টি প্লাস সি, এখান থেকে আমরা বলতে পারি এর পরিমাণটা কত হচ্ছে? 1 হচ্ছে বা 1 এর প্রায় সমান হচ্ছে। এবং আরো একটা বলা হয়, এবার যদি একটু অন্যভাবে লিখি, অ্যাডেনিন আর হচ্ছে থাইমিন, মানে এর এই দুটো অ্যাডেনিন আর থাইমিন আর
গুয়ানিন আর সাইটোসিন এদের দুজনের যে রেশিওটা সেটা হচ্ছে মানে বেস রেশিওটা দ্যাট ইজ স্পেসিফিক ফর আ স্পিসিস, একটা স্পিসিসের জন্য সেটা স্পেসিফিক। তাহলে এই রেশিওটা দেখে আমরা বুঝতে পারবো যে সেটা কোন স্পিসিস, তাই তো? মানে আমরা কোন একটা স্পিসিস বা তোমার প্রজাতির ক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কোন স্পিসিস, এই পরিমাণটা দেখলে আমরা বুঝতে পারবো যে সেই স্পিসিসটা কি। তাহলে একটা পার্টিকুলার স্পিসিসের জন্য a প্লাস টি বাই জি প্লাস সি এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তাহলে এই রেশিওটা কি কাজে ইউজ করা হচ্ছে? টু আইডেন্টিফাই আ পার্টিকুলার স্পিসিস। যদি লেস দ্যান 1 হয়, এই রেশিওটা যদি লেস দ্যান 1 হয়, এটা কোথায় হয় লেস দ্যান 1? অ্যাকচুয়ালি এটা প্রোক্যারিওটসে হয়। যেরকম আমরা যদি এক্সাম্পল দিই তাহলে দেখবো যে ই কোলাই এর ক্ষেত্রে এই রেশিওটা কত হয়? ই কোলাই এর ক্ষেত্রে রেশিওটা হয় 0.92 হয়। এবং যদি আমরা দেখি কোথায় একের থেকে বেশি হচ্ছে, 1 এর থেকে বেশি হচ্ছে কোথায়? সেটা হচ্ছে ইউক্যারিওটস এর ক্ষেত্রে। ইউক্যারিওটস এর ক্ষেত্রে যেরকম আমরা কোথায় পাবো? হিউম্যান, আমাদের দেহে সেটার মান দাঁড়াবে 1.52। তাহলে আশা করছি এই অবধি ক্লিয়ার হলো যে this ratio has been used to identify the DNA from a particular species। আশা করছি এই চারগাপস রুল এটা সবার খুব ভালো করে হলো, এটা খুব ভালো করে পড়তেও হবে। এই 3-4টে পয়েন্ট এবং এই ইকুয়েশনটা, এই রেশিওটা একটু মনে রাখতে হবে। এবার চলে আসি আমরা ডিএনএ। ডিএনএ is a double helix structure। এখান থেকে যেটা দেখো ছবিটা দেখে বুঝতে পারবে যে এরা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, দুটো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড জয়েন হয়েছে একটা আরেকটার সাথে এবং মাঝে দেখো বন্ড আছে। এই বন্ডে দেখো এখানে লেখা আছে কি হাইড্রোজেন বন্ডস বিটুইন দ্য বেসেস। অর্থাৎ দুটো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড এরা কি দ্বারা যুক্ত হচ্ছে? হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হচ্ছে। ঠিক আছে? তাহলে এবার এখানে তোমরা জানো যে সাইটোসিন গুয়ানিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ড করছে, হ্যাঁ, আর অ্যাডেনিন থাইমিনের সাথে 2টো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকছে। এবং তারা কি রকম হয়? এই স্ট্র্যান্ড গুলো অ্যাকচুয়ালি অ্যান্টি প্যারালেল স্ট্র্যান্ড। এটার মানে কি? অ্যান্টি প্যারালেল স্ট্র্যান্ডস এর মানে কি? অ্যান্টি প্যারালেল স্ট্র্যান্ডস মানে হচ্ছে দে রান ইন অপোজিট ডিরেকশন। অর্থাৎ একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, তো আর একটা কি হবে? 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে যাবে। এবং এই যে দুটো চেন আছে এরা কয়েল করে থাকছে এবং স্পেশালি রাইট হ্যান্ড ফ্যাশন করে থাকছে। মানে রাইট হ্যান্ড ফ্যাশন করে এভাবে কিন্তু কয়েলিংটা হচ্ছে। এখান থেকে যে মানে টার্ম গুলো মানে যে অ্যামাউন্ট গুলো তোমাদেরকে মনে রাখতে হবে নিউমেরিক্যাল কিছু, সেটা হচ্ছে বেস পেয়ার ইন আ হেলিক্স, এটা মনে রাখতে হবে 0.34 ন্যানোমিটার। পিচ অফ হেলিক্স মনে রাখতে হবে, পিচ অফ দ্য হেলিক্স that is 3.4 ন্যানোমিটার। এবং ইচ টার্নে বেস পেয়ার কত? base pair in each turn, that is 10 base pair, that is 10 base pair। তো এই মেনলি এই জায়গাগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে এবং এখান থেকে কোশ্চেন হয় বিভিন্ন পরীক্ষাতেও আসে, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। এবং যদি তোমরা দেখো পার টার্ন মানে এই যে এখান থেকে একটা টার্ন নিচ্ছে এই অবধি, এই এতদূর হচ্ছে একটা টার্ন, এই এতদূর অবধি একটা টার্নে যদি কোনো 1 2 3 4 5 6 7 এখানে আরো কয়েকটা থাকে, টোটাল মানে এই অবধি 9 10 টোটাল টার্নটাতে বেস পেয়ার থাকছে টোটাল 10। এই কোশ্চেনটাও অনেক সময় আসে, এখান থেকে জাস্ট একটু
নিউমেরিক্স গুলো মনে রাখবে যে কোনটায় কি কি থাকছে, কটা করে থাকছে, এই জায়গাগুলো জাস্ট একটু খেয়াল রাখতে হবে। তাহলে একটা টার্নে মোটামুটি একটা টার্নে থাকছে তোমার মানে ডাবল হেলিক্সে মানে 360 ডিগ্রি যে টার্নটা সেখানে থাকছে 10 বেস পেয়ার থাকছে। আর এইটা তো বললাম যে সুগার ফসফেট এরা মনে রাখবে যে দুটো কমপ্লিমেন্টারি হচ্ছে এবং অ্যান্টি প্যারালেল হচ্ছে। দ্যাট ইজ দে হ্যাভ অপোজিট মানে দে হ্যাভ অপোজিট কেমিক্যাল পোলারিটি। অর্থাৎ 5 প্রাইম থেকে যদি একটা যায় মানে একটা যদি ফসফোডাইএস্টার বন্ড মানে একটা স্ট্র্যান্ডে যদি গো থ্রু করে 3 প্রাইম থেকে 5 প্রাইম একটা নিউক্লিওটাইডে থেকে, তাহলে কিন্তু অন্যটাই হবে 5 প্রাইম থেকে 3 প্রাইমে হবে। তো সেটাই বলছে যে এদের কেমিক্যাল পোলারিটিটা কিন্তু ডিফার করছে। তো এখান থেকে এই কটা পড়বে। এবার আসছি আমি ফর্মস অফ ডিএনএ তে। ফর্মস অফ ডিএনএ ছবিতে দেখতে পাচ্ছ তিন ধরনের মানে স্ট্রাকচারাল ডিএনএ রয়েছে। তো এই ডিএনএ গুলো অ্যাকচুয়ালি অনেকগুলোই এক্সিস্ট করছে। নট এখানে আমি একটু বড় করে লিখে দিই, এটা এ ফর্ম, এটা বি ফর্ম আর এটা হচ্ছে জেড ফর্ম। এখান থেকে মেনলি একটু ডিফারেন্স করে মনে রাখবে। এ ফর্মের ডিএনএ কে আমরা এ ডিএনএ বলি, বি ফর্মের ডিএনএ কে আমরা বি ডিএনএ বলি, আর জেড ফর্মের ডিএনএ কে আমরা জেড ডিএনএ বলি। এবার এ বি আমি জাস্ট সংক্ষেপে লিখছি, তোমরা ঠিকভাবে লেখো। এগুলো হচ্ছে এ ডিএনএ, বি ডিএনএ আর হচ্ছে জেড ডিএনএ। আমি যদি বিপি দেখি, বিপি মানে কিন্তু ব্লাড প্রেশার না, বিপি মানে এখানে হচ্ছে বেস পেয়ার পার টার্ন বলছি, বেস পেয়ার পার টার্ন অফ দ্য হেলিক্স সেটা বলছি। তাহলে এই এ ডিএনএ তে হচ্ছে 11টা থাকে, বি ডিএনএ তে হচ্ছে 10টা থাকে, যেটা এই অ্যাকচুয়াল ছবিতে তোমাদেরকে দেখালাম, দ্যাট ইজ বি ফর্ম ডিএনএ। এবং জেড ডিএনএ তে থাকে হচ্ছে 12টা। অ্যাক্সিয়াল রাইজ পড়বে, অ্যাক্সিয়াল রাইজটা মনে রাখবে, যেটা হচ্ছে 2.56 অ্যাংস্ট্রম অ্যাক্সিয়াল রাইজ। আর বি ডিএনএ এর ক্ষেত্রে হচ্ছে 3.37 অ্যাংস্ট্রম এবং জেড ডিএনএ এর ক্ষেত্রে হচ্ছে 3.75 অ্যাংস্ট্রম। আর পিচটা মনে রাখতে পারো, পিচটা একটু পরীক্ষায় আসে, স্পেশালি বি এর জন্য ইম্পর্টেন্ট। পিচটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর এ ডিএনএ এর ক্ষেত্রে একটু কম, সেটা হচ্ছে 28.15 অ্যাংস্ট্রম। আর জেড ডিএনএ এর ক্ষেত্রে আবার বেশি, সেটা হচ্ছে 45 অ্যাংস্ট্রম। তো এই মোটামুটি গেল তোমার ফর্মটা। এই তিনটে ফর্ম একটু ভালো করে পড়ে নেবে, সেটা হচ্ছে এ বি অ্যান্ড জেড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হচ্ছে। এর পরের দিন আবার ডিএনএ রিলেটেড যে অন্য টপিক গুলো আছে, অর্থাৎ রেপ্লিকেশন আছে, আরএনএ সম্পর্কিত কিছু চ্যাপ্টার তোমাদের মানে ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসবো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, মানে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওই লিংকে জয়েন করো গ্রুপে। ওখান থেকে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, কোনো চার্জেস লাগবে না। ওখান থেকে তোমরা এই পড়ানোর ভিডিওটা পেয়ে যাবে। আর ক্লাস করতে চাইলে অবশ্যই মেসেজ করো, কিছু পেড ব্যাচ রয়েছে অলরেডি। তো সেই পেড ব্যাচে জয়েন করার জন্য সেই গ্রুপে বা আলাদা করে টেলিগ্রামে আমাকে বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ. Best wishes for exam.